সবাইকে শুভেচ্ছা। আজকের তৃতীয় ক্লাস শিল্পকথার 19তম নিবন্ধনের আজকের তৃতীয় ক্লাসে আমি আছি আপনাদের সাথে, আপনাদের তৃতীয় শিক্ষক সুজন রায়। আজকের তৃতীয় টপিকের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্পীদের কর্ম এবং জীবনী। এদের মধ্যে আজকে তৃতীয় ক্লাসের টপিক আমরা আলোচনা করব হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং পটুয়া কামরুল হাসানের কর্ম এবং জীবনী নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমাদের আজকের লাইভ ক্লাসে দ্রুত জয়েন হবেন এবং লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করছি, সাথে থাকবেন। হ্যাঁ, জি ভাই। জি ভাই, ক্লাসের লিঙ্কটা দিয়ে দিছি গ্রুপে, আপনারা একটু ক্লাসের লিঙ্কটা শেয়ার করবেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং কামরুল হাসানের উপরে আজকে আমাদের ক্লাস রয়েছে, তৃতীয় ক্লাস। আপনারা প্লিজ কাইন্ডলি জয়েন হয়ে যান, আমাদের ক্লাস শুরু করব। ওকে, নমস্কার। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। শিল্পাচার্য জয়নুল আবেদিন এই গুণী মানুষটার জন্ম হলো বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া উপজেলায়, ঠিক আছে। এই কেন্দুয়া উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1914 সালে, 1914 সালের 29 ডিসেম্বর। 1914 সালের 29 ডিসেম্বর তিনি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন, ঠিক আছে। এই জয়নুল আবেদিনের জন্ম বাংলাদেশে হয়েছিল। তিনি 16 বছর বয়সে, যখন তার বয়স 16 বছর, তখন তিনি স্কুল থেকে পালিয়ে তার বন্ধুদের সাথে কলকাতা স্কুল অফ আর্ট, সেই কলকাতা স্কুল অফ আর্টে তিনি গিয়েছিলেন দেখার জন্য, শুধু কলকাতা স্কুল অফ আর্ট। এই 16 বছর বয়সে তিনি কলকাতা স্কুল অফ আর্টে পালিয়ে গিয়ে
স্কুল অফ আর্ট, এই কলকাতা স্কুল অফ আর্ট দেখার জন্য গিয়েছিলেন। তখনই তিনি এই শিল্প বা ড্রয়িং বা ছবি আঁকার প্রতি তার নেশা বা তার ভালোবাসার যে টানে তিনি কলকাতা স্কুল অফ আর্ট দেখতে গেলেন 16 বছর বয়সে স্কুল থেকে পালিয়ে। তো এই নেশায় পড়ে তিনি আর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা, সাধারণ যে শিক্ষাটা সেটা শেষ করতে পারলেন না। তিনি ম্যাট্রিক পরীক্ষার আগেই কলকাতা স্কুল অফ আর্টে গিয়ে ভর্তি হলেন এবং সেখান থেকেই তার আহ, শিল্পযাত্রা বা তার চারুকলা জীবনের শুরুটা হয়। এটা শুরুটা হয়েছিল হচ্ছে 1933 থেকে 1938 সাল। এই দীর্ঘ 5 বছর তিনি আহ, চারুকলায় প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ঠিক আছে, তো তাহলে তার বাবার নাম কি, তার মায়ের নাম কি আমাদের বইয়ে রয়েছে শিল্পকথার, এখানে দেখে নেবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি যেহেতু একদিনে আমাদের 2টি টপিকের উপরে ক্লাস রয়েছে। তো জয়নুল আবেদিনের বিশেষ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার উপযোগী সেগুলো বিষয় নিয়ে আলোচনা করছি। তো 16 বছর বয়সে তিনি স্কুল থেকে পালিয়ে গিয়ে কলকাতা স্কুল অফ আর্টে দেখতে গেলেন। সেখানে গিয়ে তিনি কলকাতা স্কুল অফ আর্টের প্রেমে পড়লেন বা ভালোবাসায় পড়লেন। তার যেহেতু ছোটবেলা থেকেই ড্রয়িং বা আঁকাআঁকির প্রতি তার প্রতিভা ছিল এবং তার একটা নেশা ছিল, এই ভালোবাসার তাগিদ থেকে তিনি স্কুল পালিয়ে কলকাতা স্কুল অফ আর্ট দেখতে গেলেন, বাংলাদেশের তিনি কিশোরগঞ্জ থেকে। তো বুঝেন কতটা ভালোবাসা ছিল তার শিল্প বা ছবি আঁকার প্রতি। তো পরবর্তীতে তিনি স্কুলে পড়াশোনা শেষ না করেই ম্যাট্রিক পরীক্ষার আগেই তিনি 1933 থেকে 38 সাল পর্যন্ত কলকাতায় স্কুল অফ আর্টে অ্যাডমিটেড হয়ে এখানকার চারুকলার প্রথম শ্রেণীতে ডিগ্রি অর্জন করেন, স্নাতক শেষ করেন। স্নাতকে প্রথম স্নাতকে প্রথম শ্রেণীতে ডিগ্রি অর্জন করেন 1933 থেকে 38, এই দীর্ঘ 5 বছর তিনি সেখানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এটা কলকাতা স্কুল অফ আর্টে। এখান থেকে এখানেই তার ছবি আঁকার 3টা ক্যাটাগরি আমরা ভাগ করে যদি, তো তার ছবির কিন্তু মূল বিষয় ছিল প্রকৃতি ও মানুষ, সাধারণ মানুষ, মানুষ বলতে সাধারণ মানুষ। তো এই কলকাতায় থাকতে তার সাঁওতালদের চিত্র অঙ্কন, এটা কলকাতায় অবস্থান কলকাতায় অবস্থানকালে সাঁওতালদের চিত্র অঙ্কনে তার তিনি সাধারণ মানুষদের সাথে মিশতে গিয়ে, যেহেতু কলকাতার আশেপাশে বাঁকুড়া, 24 পরগনা যে অঞ্চলগুলো রয়েছে এগুলোতে প্রচুর সাঁওতালদের বসবাস, সুতরাং এখানে ছবি আঁকার তার বিষয়বস্তু হিসেবে সাধারণ মানুষ বলতে সাঁওতালদেরকে তিনি বেছে নিয়েছিলেন। সাঁওতাল রমণীদের চিত্র, সাঁওতাল নারীদের চিত্র এবং সাঁওতাল দম্পতির চিত্র, এই যে সাঁওতালদের সাধারণ জীবনযাপনের চিত্রগুলো এঁকেছেন, এটা তার কলকাতায় থাকাকালীন সাধারণ মানুষদের সাথে মিশতে গিয়ে তার এই ছবিগুলো আঁকা হয়েছে কলকাতায় অবস্থানকালীন সময়ে। এবং 1943 সালে, ঠিক আছে, 1943 সালে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ সিরিজ 1943-44 সালে, এই সময়টাতে যখন বাংলাদেশে তথা আমাদের ভারত উপমহাদেশের স্পেশালি বাংলা অঞ্চলটাতে যে দুর্ভিক্ষ হয়েছিল, এই দুর্ভিক্ষের ছবিগুলোকে তিনি জাস্ট সাধারণ পেপারের উপরে, যেটাকে বলা বাঁশপাতা পেপার অথবা একটা ম্যাটমেটে পেপার আছে যেটা মেটে কালারের, তো এই পেপারের উপরে তিনি তার গুঁড়ো কয়লার কালি এবং সাধারণ জল রঙের কালো রং দিয়ে তিনি
যে ছবিগুলো এঁকেছিলেন দুর্ভিক্ষের, বাংলাদেশের বা কলকাতায় যে দুর্ভিক্ষের যে করুণ অবস্থা, সেই সময়কার যে চিত্রগুলো তিনি এঁকেছিলেন, এই দুর্ভিক্ষ সিরিজটা তার অন্যতম বিখ্যাত। এই দুর্ভিক্ষের ছবির দ্বারাই তিনি কিন্তু খ্যাতি লাভ করেছেন সারা বিশ্বের মধ্যে। এই দুর্ভিক্ষের মধ্যে কাক ও কুকুর, ঠিক আছে, এখানে কাক এবং কুকুর দুটি প্রাণী প্রতীক হিসেবে রয়েছে। তো জয়নুল আবেদিনের প্রতীকী চিত্রের মধ্যে, মানে তার ছবিতে প্রত্যেকটি শিল্পী কিছু কিছু প্রতীক ব্যবহার করেন তাদের চিত্রকর্মের মধ্যে। তো জয়নুল আবেদিনের চিত্রকর্মের মধ্যে যে প্রতীকগুলোকে আমরা দেখতে পাই সেটি হলো, একটি হলো কাক, যেটা অশুভ প্রতীক, অশুভের প্রতীক, দুঃখের প্রতীক বা কোনো অশুভ শক্তির প্রতীক, সেটা হলো কাক। আরেকটি হলো বলদ বা ষাঁড়। এই বলদ বা ষাঁড় হলো শক্তির প্রতীক আর শ্রমের প্রতীক, ঠিক আছে। তাহলে আমরা জয়নুল আবেদিনের ছবির মধ্যে কাক, বলদ প্রতীকী চিত্র হিসেবে পাই, প্রতীকী প্রাণী হিসেবে পাই। আর 43-এর দুর্ভিক্ষ সিরিজটা তার অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত সিরিজ ছিল, এবং সাঁওতালদের জীবনযাপনের সম্পর্কিত যে চিত্রকর্মগুলো তিনি এঁকেছেন ম্যাক্সিমামই আর কলকাতা অবস্থানকালীন সময়ে সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কিত আঁকতে গিয়ে তিনি সাঁওতালদের চিত্রগুলো এঁকেছেন। যেহেতু তার ছবির মূল বিষয় ছিল হচ্ছে প্রকৃতি ও মানুষ, ছবির মূল বিষয় ছিল প্রকৃতি ও মানুষ। বিষয় হলো প্রকৃতি ও মানুষ, ঠিক আছে। এটা গেল মোটামুটি কলকাতায় যখন তিনি অবস্থান করছেন 1947 সাল পর্যন্ত, সেই সময়ের একটা চিত্র। তো 47-এর পরে 48 থেকে তার মৃত্যু অবধি 1976 সাল পর্যন্ত এটাকে বাংলাদেশ পিরিয়ড বলা যেতে পারে। এটা গেল মোটামুটি হচ্ছে আহ এটাকে বলবো হচ্ছে ব্রিটিশ ভারত বা উপনিবেশিক ভারত যখন ছিল সেই সময়কার একটা পিরিয়ড। যখনই 47 থেকে 48-এ বাংলাদেশে আসলেন তিনি, 47-এর দেশভাগের পর, এবং 48-এ তিনি বাংলাদেশে ঢাকা চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করলেন। তো তারপর থেকে তার বাকি জীবনটুকুকে আমরা আলাদাভাবে ভাগ করছি, আপনারা এটা একটু নোট করলে নোট করতে পারেন তাড়াতাড়ি। জয়নুল আবেদিনের ডাক নাম কি ছিল বলেন তো? টুনু, ঠিক আছে, আমাদের টুনু ভাই জয়নুল আবেদিন। তো 1948 থেকে 1976, ঠিক আছে, 48-এ এসে তিনি হচ্ছে আহ সরকারি চারুকলা ইনস্টিটিউট, এই যে প্রতিষ্ঠা করলেন। সরকারি চারুকলা ইনস্টিটিউট, যেটা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট।
তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার প্রতিষ্ঠাতা হচ্ছেন জয়নুল আবেদিন। তিনি যখন বাংলাদেশে আসলেন 48 সালে, তখন তো একটা পূর্ব পাকিস্তান ছিল। এখানে এসে তিনি শিল্প শিক্ষার প্রসারের জন্য চিন্তা ভাবনা করলেন যে এখানে শিল্প সংস্কৃতিটা একেবারে অবহেলিত এবং ধর্মীয় বিভিন্ন কুসংস্কার এবং গোঁড়ামিতে পরিপূর্ণ। তো এই ধর্মীয় কুসংস্কার এবং গোঁড়ামি থেকে একটি জাতিকে শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকায়, তখন তো বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় হিসেবে যে এটা চারুকলা হবে তেমনটা তিনি ভাবেননি। তিনি ঢাকায় একটি শিল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একটি প্রতিষ্ঠান চালু করার উদ্যোগ গ্রহণ করেন। এই সময় তার সহকারী শিল্পী হিসেবে কামরুল হাসান ছিলেন। আমরা এরপরে কামরুল হাসান নিয়ে আলোচনা করছি। তো বিভিন্ন সহকারী শিল্পীদের সহযোগিতায় এবং তার উদ্যোগে তারা 1948 সালে ঢাকা সরকারি চারুকলা ইনস্টিটিউট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার যাত্রাটা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে নাম পরিবর্তিত হয়ে শেষমেশ এটি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার একটি অনুষদে রূপান্তরিত হয় 1983 সালে। তো এখন আমরা আলোচনা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যার জয়নুল আবেদিন, এবং তিনি যতটা না শিল্প চর্চা করেছেন বা চিত্র অঙ্কন করেছেন, তার চাইতে বেশি তিনি শিল্প শিক্ষাকে প্রসারিত করার জন্য বা শিল্প শিক্ষার বিস্তৃতির জন্য সব থেকে বেশি অবদান রেখেছেন। এই জন্য তিনি একজন চিত্রশিল্পী তো বটেই, তার চাইতেও তিনি একজন শিল্প গুরু অথবা শিল্প শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেন, এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষার্থীরা তাকে শিল্পাচার্য উপাধিতে ভূষিত করেন, অর্থাৎ শিল্পের আচার্য বা শিল্পের মহান শিক্ষক হিসেবে আখ্যায়িত করেন। শিক্ষার্থী কর্তৃক শিল্পাচার্য উপাধি পান। ঠিক আছে। 48-এ এসে তিনি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করলেন বাংলাদেশে, যেটা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় রূপান্তরিত হয়, এবং চারুকলা শিক্ষার্থী কর্তৃক তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন। এবং তার একটি অন্যতম কাজ হচ্ছে 1971-এ যখন স্বাধীন বাংলাদেশ গঠিত হলো, স্বাধীন বাংলাদেশের সংবিধানের ক্যালিগ্রাফি বা সংস্করণ চিত্রিত সংস্করণ বলা যেতে পারে। আমাদের সংবিধানের ডেকোরেশন বা সংবিধানের মধ্যে যে লিখিত যে ফন্টগুলো, যেগুলো হাতে লেখা বা যেগুলোকে ক্যালিগ্রাফি বলা যেতে পারে, তো আমাদের সংবিধানের সচিত্রকরণ বলে, ঠিক আছে, সচিত্র। সংবিধানের ক্যালিগ্রাফির সচিত্রকরণ করেন স্যার জয়নুল আবেদিন। এখানে তাকে সহযোগী হিসেবে কাজ করেছিলেন তার সাথে হচ্ছে শিল্পী হাশেম খান। ঠিক আছে। তো বড় বিষয় হলো যে তিনি বাংলাদেশ সংবিধানের ক্যালিগ্রাফি বা সচিত্রকরণের কাজটি করেন স্যার জয়নুল আবেদিন। এরপরের বিষয় আসি তার বিখ্যাত চিত্রকর্মগুলো।
ক্যালিগ্রাফি হচ্ছে এটাকে বলা যেতে পারে যে নান্দনিক ফন্টের লেখা অথবা সুন্দর হাতের লেখা, যেটা আরবিতেও হতে পারে আবার বাংলাতেও হতে পারে। এটা হলো ক্যালিগ্রাফি। বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে আমরা স্থান দিতে পারি তার হচ্ছে সংগ্রাম। এই সংগ্রাম 1951 সাল, ঠিক আছে। সংগ্রাম হচ্ছে সংগ্রাম করা, আমরা যে সংগ্রাম করি বিভিন্ন বিষয়ের সাথে, এখানে সংগ্রাম চিত্রে একটি গাভী রয়েছে, পশু হিসেবে গাভী, ঠিক আছে। একটি গাভী, তার গলায় দড়ি বাঁধা, মনে হচ্ছে ঝড় আসছে, গাভী ছুটে যাওয়ার জন্য ছটফট করছে, এইভাবে ঘাড় বেঁকে গাভী দড়ি ছিঁড়ে চলে যাবে, এইরকম একটা মুহূর্ত। তো এই ছবিটি হলো জয়নুল আবেদিনের অন্যতম একটি বিখ্যাত চিত্র, সংগ্রাম। মই টানা। মই টানা এটি বাংলাদেশের 50 টাকার নোটে বাংলাদেশের যে 50 টাকার নোট, সেই টাকার নোটে যে ছবি আপনারা দেখবেন, দুইজন মানুষ, একজন দাঁড়িয়ে একজন বসে মইয়ের উপরে, এবং সামনে দুটি বলদ টেনে নিয়ে যাচ্ছে, হাল চাষের সময় যে মই দেওয়া হয় সে মই টানার দৃশ্য। সংগ্রাম গেল, মই টানা গেল, এরপরে আসে মনপুরা 70। মনপুরা 70, তার আগের অঙ্কিত ছিল হচ্ছে নবান্ন। দুটি বিখ্যাত স্ক্রল পেন্টিং। স্ক্রল, এই নবান্ন এবং মনপুরা 70, এই দুটি হচ্ছে তার স্ক্রল পেন্টিং। এবং এখানে নবান্নের দৈর্ঘ্য ছিল সম্ভবত 68/5, 30। আচ্ছা, মনপুরা 70-এর মাপটা কত ছিল দেখি। 28/5, 65। নবান্ন হচ্ছে 65, আর এটা হলো 28/5। এই স্ক্রল পেন্টিং দুটি অন্যতম বিখ্যাত, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটাকে একটু 3 স্টার দিয়ে রাখেন। মোটামুটি জয়নুল আবেদিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন এসে থাকে, তবে তার সব থেকে বেশি আসার সম্ভাবনা তার শিল্পকর্মগুলো, অর্থাৎ তার চিত্রকর্মগুলো, এগুলো থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবং তার শিল্পাচার্য, কাকে শিল্পাচার্য বলা হয়, জয়নুল আবেদিনকে, কামরুল হাসানকে, এরকম একটা আসতে পারে। বাংলাদেশের এইগুলো মোটামুটি যেগুলো লিখছি সবগুলোই খুবই কমন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো তার চিত্রকর্মগুলোর মধ্যে সংগ্রাম, মই টানা, মনপুরা 70, নবান্ন, এগুলোর মাপগুলো এবং এগুলো যে স্ক্রল পেন্টিং, এগুলো মনে রাখবেন, ঠিক আছে। স্ক্রল পেন্টিং বিষয়টা হচ্ছে যে আমরা যে বড় বড় ব্যানার গুলো হলে টাঙিয়ে দিই উপর থেকে নিচ পর্যন্ত, এইরকম ক্যানভাস কাপড় সর্বোচ্চ বড় যেটা ছিল 65, 65 65 ফুট দীর্ঘ এরকম, এবং 5 ফুট প্রস্থর একটি বিশাল বড় ক্যানভাস পেপারে নবান্ন, অর্থাৎ বাংলার ইতিহাস, বাংলার কৃষকের ঘরে ফসল তোলা থেকে শুরু করে তাদের কষ্টের জীবন, এবং তারা যে কি বলে জমিদার বা যারা জমির মালিক তাদের কি খাজনা দিতে, এরকম কৃষি ভিত্তিক একটি চিত্র। এবং মনপুরা 70 হচ্ছে আমাদের 69 সালে আমাদের বাংলাদেশে যে 70 সালের আমাদের বাংলাদেশের যে মনপুরা দ্বীপ বা মনপুরা দ্বীপে যে ধরনের
জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় হয়েছিল সেই সময়কার সেই দ্বীপের মধ্যে প্রায় সমস্ত ঘর বাড়ি সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, পশু পাখি সব মরে গেছে, গৃহপালিত পশুরা মারা গেছে, একটি মাত্র মানুষ জীবিত রয়েছে। সে কান্নাকাটি করছে, সব দিকে হাহাকার করছে। তো এইরকম একটি বাংলাদেশের বন্যা বা জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের একটি মর্মান্তিক দৃশ্য মনপুরা ৭০। এই গেল মোটামুটি। আরো কিছু চিত্র আছে, সেটা হলো জয়নুলের সাঁওতাল রমণী, সাঁওতাল দম্পতি, ঠিক আছে, দুজন সাঁওতাল দম্পতি। আর তার চিত্রকর্মগুলো রয়েছে আরো। সংগ্রাম, ও সরি 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 সরি, সংগ্রাম, সংগ্রাম তো সরি, দুঃখিত, এই জায়গাটায় সংগ্রামটা আলাদা, ঠিক আছে, সংগ্রাম সংগ্রাম, কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, সেটি হলো বিদ্রোহী। দেখি কমেন্ট। বিদ্রোহী চিত্রকর্ম, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ সিরিজ, আর রয়েছে আহ দুর্ভিক্ষ সিরিজ, দুই সাঁওতাল নারী। তাকে পাকিস্তান সরকার হেলাল ইমতিয়াজ এই উপাধিটি দেন এবং তাকে প্রাইড অফ পারফরমেন্স, প্রাইড অফ পারফরমেন্স সম্মাননা দেন।
এবং জয়নুল আবেদিন 1976 সালে যে দুটি কাজ করেছিলেন বাংলাদেশের জন্য, তিনি লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহে জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠা করেন। জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠা করেন, এই দুটি তার একটু অবদান রয়েছে। ঠিক আছে, তাকে হেলালি ইমতিয়াজ পাকিস্তান সরকার, তৎকালীন পাকিস্তান সরকার তাকে এই উপাধিটি দিয়ে থাকে এবং প্রাইড অফ পারফরমেন্স সম্মাননা দিয়ে থাকে। এবং তিনি 1976 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1976 সালে লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ, যেহেতু তিনি প্রকৃতি ও মানুষ অর্থাৎ আমাদের লোক জীবনধারার মানুষদের প্রতি তার ভালোবাসা ছিল, লোক সংস্কৃতিগুলো সংরক্ষণে তার বিশেষ আগ্রহ ছিল, এই জন্যই তিনি লোকশিল্প জাদুঘর হিসেবে নারায়ণগঞ্জে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন এবং ময়মনসিংহে তার জয়নুল আবেদিন একটি সংগ্রহশালা প্রতিষ্ঠা করেন। তিনি সারা জীবনে তার মোট চিত্রকর্ম ধরা হয়ে থাকে 3000-এর বেশি, নির্দিষ্ট করে বলা যাবে না, তবে 3000-এর মতো বা 3000-এর বেশি তার টোটাল চিত্রকর্মের সংখ্যা তার সারা জীবনের। এবং এই জয়নুল আবেদিন বা শিল্পাচার্য শিল্পী 1976 সালে মৃত্যুবরণ করেন। পটুয়া কামরুল হাসান। এবার আসি আরেকজন বিদ্রোহী শিল্পী, বাংলার লোকধারার অন্যতম শিল্পী হচ্ছেন কামরুল হাসান। তিনি নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কারণ পটুয়া শব্দটির অর্থ হলো যারা পটচিত্র অর্থাৎ কাপড়ের উপরে অঙ্কিত চিত্র, যেটা বিশেষ পৌরাণিক অথবা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অঙ্কিত হয়, এই চিত্রগুলোকে বলা হয় পটচিত্র। এই পটচিত্রগুলো হচ্ছে বাংলার স্থানীয় গ্রামীণ শিল্পীরা অঙ্কন করে থাকেন এবং এই ঘটনাগুলোকে বর্ণনা করেন সুর ও ছন্দে। তারপর
গ্রামে গ্রামে গিয়ে তারা এই ঘটনাগুলো বর্ণনা করেন এবং তার থেকে চাল সংগ্রহ করেন, অর্থ সংগ্রহ করেন, এ দিয়ে তাদের জীবন ও জীবিকা তারা পরিচালনা করেন। তো এই পটুয়া অর্থাৎ যারা পটচিত্র অঙ্কন করে পটচিত্রকে গ্রামে গ্রামে গান ও সুর ছন্দে বর্ণনা করে জীবিকা অর্জন করেন, এইদেরকে বলা হয় পটুয়া। তো এই কামরুল হাসান যেহেতু বাংলার লোকধারার একজন শিল্পী, তিনি বাংলার লৌকিক বা লোকশিল্পকে আধুনিক শিল্পের সাথে সংমিশ্রণ করেন, অর্থাৎ আধুনিক শিল্পের সাথে লোকশিল্পের মিশ্রিত রূপ বা একত্রিতকরণ করেন হচ্ছেন শিল্পী কামরুল হাসান। আর এই জন্যই তিনি নিজেকে একজন পটুয়া বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এই জন্য তার নামের সামনে আমরা পটুয়া টাইটেলটি ব্যবহার করি বা বলে থাকি। তো এই হলো পটুয়া কামরুল হাসানের পটুয়া শব্দের ইতিহাস। এখন আমরা দেখি যে জয়নুল আবেদিনের জন্মের 7 বছর পর 1921 সালে কলকাতায় জন্ম তার। ঠিক আছে, এই পটুয়া কামরুল হাসানের জন্ম হলো কলকাতায়। ইনি কিন্তু কলকাতাতেই জন্মগ্রহণ করেছেন। তো কলকাতায় জন্মগ্রহণ করেন 1921 সালে পটুয়া কামরুল হাসান। তার পরবর্তীতে তিনি তার প্রাথমিক জীবনটা শুরু হয়েছিল মাদ্রাসা শিক্ষা দিয়ে, কিন্তু পরবর্তীতে তার শিল্পর প্রতি ভালোবাসা এবং তার ভিতরে থাকা সুপ্ত প্রতিভার ফলে পরবর্তীতে তিনি কলকাতা স্কুল অফ আর্টে কলকাতা স্কুল অফ আর্ট এখানে শিক্ষা লাভ করেন। এখানে শিক্ষা লাভ করার পর দেশ স্বাধীন হলে 1948 থেকে 1960 এই সময়টুকু তিনি ঢাকা চারু কারুকলা ইনস্টিটিউটে ঢাকা চারু কারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। ঠিক আছে, 1948 সালে দেশভাগের পর তিনি বাংলাদেশে আসেন এবং ঢাকা চারু কারুকলা ইনস্টিটিউট, যেটা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, এখানে তিনি শিক্ষকতা পেশায় নিযুক্ত হন। এবং তার সব থেকে বড় অবদান হচ্ছে তিনি বাংলাদেশের বিশেষ বিশেষ কিছু প্রতীক অঙ্কন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সব থেকে বিখ্যাত যে পোস্টার চিত্রটি অঙ্কন করেন যে এই জানোয়ারদের হত্যা করতে হবে, তৎকালীন ইয়াহিয়া খানের একটি দানবীয় প্রতিকৃতি অঙ্কন করেন। এটি সব থেকে তার বিখ্যাত একটি পোস্টার ছিল। আর অন্যতম তার কিছু গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত চিত্রকর্মগুলো নিয়ে আজকের আলোচনা। আর তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা, যে তার আচ্ছা, এটা গেল শিক্ষকতায় পেশা যুক্ত হলেন 1971-এ। দানবীয় প্রতিকৃতি এই জানোয়ারদের হত্যা করতে হবে।
1971 সালে তার এই অবদানটি ছিল এবং এই বিখ্যাত পোস্টার চিত্রটি যেটি পোস্টার চিত্র ছিল। এবং 1971-এই 1971 সালে যে সরকার গঠন করেছিল আমাদের প্রবাসী বাংলাদেশ সরকার, সে সরকারের তথ্য ও প্রচার বিভাগের শিল্প বিভাগের প্রধান। উনিশশো 1971 সালে তথ্য প্রচার যে বিভাগ ছিল, সেই তথ্য প্রচার বিভাগের শিল্প বিভাগের প্রধান ছিলেন শিল্পী কামরুল হাসান এবং তিনি বাংলাদেশ ব্যাংক, বিমান বাংলাদেশ, বাংলাদেশের যে বলাকা এবং পর্যটন কেন্দ্রের যে প্রতীক, এইখানকার সমস্ত প্রতীকগুলো তিনি অঙ্কন করেন। বাংলাদেশ ব্যাংক, বিমান বাংলাদেশ, পর্যটন কেন্দ্র, এই তিনটির প্রতীক এবং বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম আরেকটি হচ্ছে বাংলাদেশের পতাকা। কামরুল হাসানের এই অবদানগুলো সব থেকে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ, যে তিনি বাংলাদেশ ব্যাংক, বিমান বাংলাদেশ, পর্যটন কেন্দ্রের প্রতীকগুলোর অঙ্কন করেছেন। এগুলো 3 স্টার কোশ্চেন। ঠিক আছে, চিত্রকর্ম তো বটেই, তবে তার এই যে অবদানগুলো, এই যে বিখ্যাত তার পোস্টার গুলো, তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, আর রাষ্ট্রীয় মনোগ্রাম, বাংলাদেশের পতাকার নকশাকারী, বাংলাদেশের পতাকার প্রথম নকশাকারী যে লাল লাল সার্কেলের মধ্যে যেটা উদীয়মান সূর্য, এর মধ্যে ইয়েলো কালারের যে নকশা খচিত, বাংলাদেশের নকশা খচিত যে মানচিত্রটা ছিল, এটি কিন্তু করেছিলেন শিব নারায়ণ দাস। তো পরবর্তীতে জাস্ট ওই মানচিত্র থেকে বাদ দিয়ে নির্দিষ্ট মাপে এর যেটা নির্দিষ্ট রেশিও আছে, এই রেশিওর মধ্যে প্রথম বাংলাদেশের পতাকার নকশা করেছিলেন হচ্ছে এই পটুয়া কামরুল হাসান। ঠিক আছে। হ্যাঁ, লাইটের যেখানে রিফ্লেকশন হচ্ছে ওই জায়গাটা থেকে আমি বাদ দিয়ে লেখার চেষ্টা করছি, ওখানে কিছু লেখা হয় না। তারপরেও যদি লিখে থাকি, বুঝতে সমস্যা হলে আমি জানিয়ে দেব। হ্যাঁ, লাইটের যেখানে রিফ্লেকশন হচ্ছে। এবার আসি তার বিখ্যাত কিছু চিত্রকর্ম নিয়ে আলোচনায়।
যেগুলো খুবই কমন, খুবই গুরুত্বপূর্ণ চিত্র। উকি, এটাকে 1 নম্বরে রাখি। 3 কন্যা 2 নম্বর। তারপরে নায়র, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ যে ছবিগুলো। উকি, 3 কন্যা, নায়র, তারপর আসছে হচ্ছে কামরুলের আঁকা। আহ কামরুলের আঁকা আর গুরুত্বপূর্ণ ছবিগুলোর মধ্যে থাকতেছে এই তো দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, ঠিক আছে। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। এছাড়াও গণহত্যার আগে ও পরে, একটি গণহত্যার আগে আবার গণহত্যার পরে। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এটা হলো এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে তার আঁকা, এবং এটা হলো তার জীবনের শেষ মুহূর্তে। এটা মনে করা হয় যে পটুয়া কামরুল হাসান যখন তার জীবনের শেষ অন্তিম কালের যে সময়টুকু, অর্থাৎ তিনি যখন অন্তিম শয্যায় শায়িত, এইরকম একটা মুহূর্ত, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় তার আঁকা হচ্ছে ছবি দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। এটা এরশাদ বিরোধী আন্দোলনের একটি চিত্র। এখানে শেয়াল এবং সাপ এই ছবিতে প্রতীকী হিসেবে রয়েছে শেয়াল, সাপ, ঠিক আছে। এছাড়া তার ছবি রয়েছে বাউল, আহ এছাড়া রয়েছে ইমেজ 1974। তাহলে পটুয়া কামরুল হাসানের চিত্রকর্মগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ চিত্রকর্মগুলো হচ্ছে উকি, 3 কন্যা, নায়র, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, ঠিক আছে, গণহত্যার আগে ও পরে, বাউল, ইমেজ 1974। আর যেটি তার পোস্টার, সেটা হলো তো এই জানোয়ারদের হত্যা করতে হবে, এটা অবশ্যই 1971-এর মুক্তিযুদ্ধকালীন।
ঠিক আছে। আর তিনি তার 1960 থেকে 76 তিনি বাংলাদেশ আহ, ক্ষুদ্র কুটির ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের নকশা ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1960 থেকে 1976 এই সময়টুকু তিনি 16 বছর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন সনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। নকশা ডিপার্টমেন্টের প্রধান নকশাকার বা নকশা ডিপার্টমেন্টের প্রধান। এই শিল্পী পটুয়া কামরুল হাসান তিনি আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যেমন অবদান রেখেছেন, প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য প্রচার বিভাগের শিল্প বিভাগের প্রধান হিসেবে, তেমনি তার একটি মাত্র বিখ্যাত পোস্টার এই জানোয়ারদের হত্যা করতে হবে এই শিরোনামে তৎকালীন সামরিক শাসক ইয়াহিয়া খানের একটি বিকৃত এবং দানবীয় চিত্র অঙ্কন করে তিনি এই পোস্টারটি অঙ্কন করে তিনি যে খ্যাতি অর্জন করেছেন তা তো বটেই, এই চিত্রটি সারা ফেলেছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের একটি উৎসাহ এবং অনুপ্রেরণার মাধ্যম ছিল এই চিত্রটি, যার দ্বারা সর্বস্তরের বাঙালি একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার একটা অনুপ্রেরণা পেয়েছিল। তো এটা ছিল তার একটি বিখ্যাত পোস্টার। এই পোস্টারটা আমরা দেখি আমাদের 71-এর যে কোনো পোস্টার সিরিজে আমরা এই পোস্টারটি সবার প্রথমে দেখি, আমাদের সবারই চেনা একটা পোস্টার। এটার এটার শিল্পী হচ্ছেন পটুয়া কামরুল হাসান এবং আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় যে লোগো দেখি সেটা কামরুল হাসানের করা। আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার যে ডিজাইন সেটা কামরুল হাসানের করা। এবং কামরুল হাসানের আরো বিখ্যাত কর্মগুলো হচ্ছে তিনি বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এইগুলোর লোগো করেছেন। বাংলাদেশ বিমান বাংলাদেশের যে বলাকা, যে উড়ে যাওয়া বলাকার যে দৃশ্যটা সেটা তিনি করেছেন। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো লিখেছি এবং আপনাদেরকে বলে দিলাম। তার চিত্রকর্মের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, তার বিখ্যাত চিত্রকর্মগুলো হচ্ছে উকি, তিন কন্যা, নায়র এবং দেশ আজ বিশ্ব বেহার খপ্পরে। এটা তার জীবনের শেষ দিকে রাখা একটি চিত্রকর্ম। এটা এরশাদ বিরোধী আন্দোলনের একটি চিত্রকর্ম। গণহত্যার আগে পরে বাউল ইমেজ 1974। এই ছিল আমাদের পটুয়া কামরুল হাসানের কর্ম এবং জীবনী। তিনি সব সময় চেষ্টা করেছিলেন বাংলাদেশের শিল্পকলাকে বা বাংলাদেশের যে শিল্প এই শিল্পটাকে আধুনিকতার সাথে লোকশিল্পের মিশ্রণ ঘটানো। লোকশিল্পের মধ্যে তিনি মাটির পুতুলের যে মোটিভ বা ফিগারের মাটির পুতুলের যে ধারা বা মাটির পুতুলের যে গঠন, এই গঠনের আঙ্গিকে তিনি তার চিত্রকর্মগুলোকে করেছিলেন বোল্ড রেখায়, মানে দৃঢ় রেখায়। এবং তার চিত্রকর্মের মধ্যে একটি বিষয় ছিল, তিনি আধুনিকতার সাথে যেমন লোকশিল্পের বা বাংলাদেশের যে লৌকিক ধারা এটার সাথে যখন আধুনিকতার মিশ্রণ করতে গেছেন, তো তার ছবির মধ্যে একটি কিউবিক স্টাইল এসেছে। ঠিক আছে, কিউবিক স্টাইলটা কোথাকার সেটা তো আপনারা জানেন, যে কিউবিস্ট শিল্পী পাবলো পিকাসোর যে শিল্পকর্মের মধ্যে যে বিষয়গুলো দেখতে পারবেন, যে একটি মানুষ এঁকেছেন সেটা বোঝা যাচ্ছে, কিন্তু রেখা বা এর মধ্যে বিমূর্ততা, এই ভাবগুলো তিনি তার ছবির মধ্যে নিয়ে এসেছিলেন। বিশেষ করে নায়র যাওয়ার যে চিত্রটি তিনি অঙ্কন করেছেন, এখানে যে দুটি গরু
যে গরুর গাড়িতে করে যাচ্ছে নায়র, তো ওই গরু দুটির ফিগারের মধ্যে দেখবেন যে রিয়েলিস্টিক গরু না, কিন্তু রেখাচিত্রে বোঝা যাচ্ছে এ দুটি গরু বড় বড় চোখ এবং বোল্ট রেখায় অঙ্কিত গরুর মুখ। তো এই যে বিমূর্ততার বিষয়টা চেনা যাচ্ছে বাট রিয়েলিস্টিক নয়। তো এই বিমূর্ততার সাথে আমাদের লোক সংস্কৃতির যে বিষয়গুলো, নায়র যাওয়া, গায়ের বধূ, তিন কন্যা, উকি দিয়ে দেখা, তো এই যে গ্রামীণ বিষয়গুলো বা লৌকিক বিষয়গুলো, এগুলোর সাথে আধুনিক শিল্প যাত্রা যেটা কিউবিজম চলছে, পোস্ট ইমপ্রেশনিজম চলছে, এই বিষয়গুলোর হালকা সংমিশ্রণ করেছেন হচ্ছে পটুয়া কামরুল হাসান। তবে পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে তার তিনি কি কি অবদান রেখেছেন, কি কি নকশা করেছেন, কোথায় কোথায় তার মনোগ্রাম রয়েছে, তিনি কি কি ডিজাইন গুলো করেছেন, তার বিখ্যাত চিত্রকর্ম, এই বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্ব সহকারে পড়বেন। আশা করি এগুলোর মধ্যে থেকে কমন আসবে। আজকের ক্লাসটা আর দীর্ঘ করবো না, আপনাদের আরো কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, সরে দাঁড়ালাম। এখনো লেখা শেষ হয়নি, যারা যাদের তারা একটু লিখেন। তো আজকের আমাদের শিল্পকথার আজকের তথ্য ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো এক ক্লাসে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং শিল্পকথাকে সাথে নিয়ে আপনাদের 19তম নিবন্ধনের চারু ও কারুকলা বিষয়ের প্রস্তুতি খুবই ভালো হোক। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। শুভরাত্রি।